বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারিকে কেন্দ্র করে ভারতের বিরোধী দল সংসদ অচল করে দিয়েছে। বাংলাদেশে 14 কেজি সোনা আটক হয়েছে। তবে সোনার বারও নয়, বিস্কুটও নয়, এই সোনা ছিল তরল। তাদের পরিকল্পনা ছিল এই স্বর্ণ তারা সফলভাবে যদি এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যেতে পারতেন, তাহলে ঢাকাতেও তাদের দুজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল। তো এদের কাছে ওনারা এই গোল্ড হ্যান্ড ওভার করবেন এবং এই গোল্ডকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটাকে আবার সলিড গোল্ডে রূপান্তরিত করে তারা এটা বিক্রি করবেন। রয়েছে বেতার ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরীর সাথে বিশেষ সাক্ষাৎকার। এই সব কিছু এবং আরও নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়া প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। আজ যারা ঈদ পালন করছেন তাদের সবাইকেও জানাচ্ছি ঈদ মোবারক। একটু আগে যেমনটা শুনছিলেন, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে বহু সাংবাদিক, রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্টের বিচারপতির ফোনে পর্যন্ত গোপনে নজরদারি চালানোর যে অভিযোগ উঠেছে তাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আজ সংসদ অচল করে দিয়েছে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফাও দাবি করছেন। প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরকারই এখানে সরাসরি জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করেছে এবং দেশের অনেকগুলো আইন ভেঙেছে। কেন্দ্র সরকার অবশ্য পেগাসাস ইস্যুতে এখনও ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় রয়েছে। দিল্লি থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। পেগাসাস ইস্যুতে সরকারকে যে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, ভারতের প্রধান বিরোধী দলগুলো নিজেদের মধ্যে বৈঠক করে তা স্থির করে নেয় আজ সকালেই। পার্লামেন্টে বর্ষাকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিনে বাকি সব বিতর্ক মুলতুবি রেখে সভায় যাতে পেগাসাস নিয়েই আলোচনা হয় তার জন্য 267 নম্বর ধারায় নোটিশও দিয়েছিল একাধিক বিরোধী দল। আর আজ পার্লামেন্ট বসতেই বিরোধী সদস্যরা সভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন, দাবি করতে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগেরও। सदन में तख्तियां लाना हमारे नियम प्रक्रिया के तहत उचित नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं। লোকসভার স্পিকার ওম বিড়লা বারবার বলতে থাকেন সভার ভেতরে ব্যানার নিয়ে এসে বিক্ষোভ দেখানো কিংবা স্লোগান দেওয়া রীতিবিরুদ্ধ। সরকার বিরোধীদের তোলা যে কোনো বিষয় নিয়ে জবাব দিতে তৈরি বলেও তিনি আশ্বাস দেন, কিন্তু তাতে বিরোধী দলীয় এমপিরা কেউই কর্ণপাত করেননি। आप जिस भी मुद्दों पर चर्चा करना चाहते हैं उस मुद्दों पर सरकार चर्चा करने को तैयार है। অনেকটা একই রকম দৃশ্যের অবতারণা হয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাতেও, যেখানে সরকারের আজ পেগাসাস নিয়ে বিবৃতি দেওয়ার কথা ছিল। क्वेश्चन और है, कृपया चलने दे, कृपया ये चीजें लेकर बेल में न आए। मैं फिर आग्रह करता हूँ माननीय सदस्यगण, इसका मतलब आप हाउस नहीं चलाना चाहते। 1 मिनट, एक महत्वपूर्ण सूचना, प्लीज প্লিজ। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এর অনুরোধ উপেক্ষা করে বিরোধী এমপিরা সভার ওয়েলে নেমে আসেন। তাঁরা প্রশ্নোত্তর পর্বও চলতে দেননি। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন দলের সদস্যরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন জাসুসি বন্ধ করো, অর্থাৎ সরকারকে এই গোয়েন্দাগিরি বন্ধ করতে হবে। कृपया महत्वपूर्ण सूचना मैं कह रहा हूँ, आप सुने, प्लीज गो बैक टू योर सीट्स। গতকালই জানা গিয়েছিল পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে যে 300রও বেশি ফোনকে নিশানা করা হয়েছিল তার মধ্যে 2019 সালে প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী ব্যবহার করতেন এমন 2টি মোবাইল ফোন অ্যাকাউন্টও ছিল। পেগাসাস অনুসন্ধানী প্রজেক্টে ভারতে মিডিয়া পার্টনার দ্য ওয়্যারের পক্ষ থেকে এদিন জানানো হয় ওই বছরই কর্ণাটকে জনতা দল সেকুলার ও কংগ্রেসের জোট সরকার ভেঙে দিয়ে বিজেপি যখন সরকার গড়ে তখন জনতা দল ও কংগ্রেসের নেতারাও এই নজরদারির আওতায় ছিলেন। तो पहली बात तो यह है कि दिस इज ए नेशनल सिक्योरिटी थ्रेट फॉर हैविंग लीक्ड दिस डेटा टू एन एजेंसी which has nothing to do with India. কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক আইনমন্ত্রী কপিল সিবাল এর কিছুক্ষণ পরই সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন এই সব স্পর্শকাতর ডেটা একটি বিদেশি সংস্থার হাতে তুলে দিয়ে সরকার জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি সৃষ্টি করেছে। মন্ত্রীর ফোনে স্পাইওয়্যার বসিয়ে আপনারা সরকারি গোপনীয়তা আইন ভেঙেছেন, তথ্য প্রযুক্তি আইন তো ভেঙেইছেন, তার ওপর তালিকায় মহিলারা ছিলেন মানে সরকার ভারতীয় দণ্ডবিধির 354 ধারাও লঙ্ঘন করেছে, যেটাকে সহজ ভাষায় বলে স্টকিং। 354 DIPC का उल्लंघन है, that will be called stalking. তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক ব্যানার্জির ফোনেও আড়ি পাতা হয়েছিল এই তথ্য সামনে আসে গতকালই। আজ সংসদে গান্ধী মূর্তির সামনে
এর বিরুদ্ধে ধর্নায় বসেন তৃণমূল এমপিরা। The entire country has seen over the last 2 days that these Pegasus leaks, which we had known about before, that you have this list of phone numbers of opposition leaders, especially our তৃণমূলের জাতীয় মুখপাত্র মহুয়া মৈত্র বলেন, এই পেগাসাস ব্যবহার করে যেভাবে বিরোধী নেতাদের, আমার দলের নেতাদের কিংবা প্রশান্ত কিশোরের মতো স্ট্র্যাটেজিস্টের ওপর গোয়েন্দাগিরি চালানো হয়েছে তা এখন গোটা দেশ জানতে পারছে। যদিও এটা যে হচ্ছে তা আমরা আগেই জানতাম। এ জিনিস বন্ধ করতে হবে এবং সরকার কিছুতেই এটা ধামাচাপা দিতে পারবে না। this is something that has got to stop. We need some answers, and this is not something that is going to be brushed under the carpet. মোদী সরকার আজও অবশ্য পেগাসাস বিতর্ককে একটি ভারত বিরোধী ষড়যন্ত্র হিসেবেই তুলে ধরতে চেয়েছে। শাসক দলের নেতামন্ত্রীরা একাধিক ব্রিফিংয়ে দাবি করেছেন, পার্লামেন্ট অধিবেশনের ঠিক আগে বিষয়টি যেভাবে সামনে আনা হয়েছে তা খুবই সন্দেহজনক। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশের বিমানবন্দরগুলোতে মাঝে মধ্যেই চোরাচালানের স্বর্ণ ধরা পড়ে, কিন্তু আজ ঘটেছে অন্যরকম ঘটনা। সোনার বার নয়, সোনার বিস্কুটও নয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছে 14 কেজি তরল সোনা, যার মূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় পুলিশ 3 ব্যক্তিকে আটক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এভাবে তরল স্বর্ণ পাচারের চেষ্টা কর্মকর্তাদেরও অবাক করেছে। ঢাকা থেকে সাইদুল ইসলাম। মিশর থেকে তুরস্কের ইস্তানবুল হয়ে এই 3 জন যাত্রী আজ সকালের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। এরপর তাদের তল্লাশি করে 14 কেজির বেশি পরিমাণ তরল স্বর্ণ আটক করেছে পুলিশ। সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তাকে ইস্তানবুল থেকে একটি ফ্লাইট আমাদের এয়ারপোর্টে এসে ল্যান্ড করে সকাল 5:30টায়। এই সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই আসলে প্রস্তুতি নিয়েছিলাম যে এই ফ্লাইটে গোল্ড আসতে পারে। সন্দেহজনক ভাবে আমরা 3 জনকে আটক করি। আটক করার পর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাছে গোল্ড রয়েছে। তখন আমরা তাদেরকে নিয়ে আসি এবং নিয়ে আসি চেক করার পরে তাদের কাছে আমরা যে আনুমানিক 14 কেজি পরিমাণ তরল অথবা আপনি একটা পেস্ট ফর্মে বলতে পারেন স্বর্ণ আমরা তাদের কাছ থেকে আটক করে জব্দ করি। তাদের পরিকল্পনা ছিল এই স্বর্ণ তারা সফলভাবে যদি এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যেতে পারতেন, তাহলে ঢাকাতেও তাদের 2 জন ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল। 2 জন দুটি নাম আমরা পেয়েছি, তদন্ত স্বার্থে এখন আমরা এটা ডিসক্লোজ করতে পারছি না। তো এদের কাছে ওনারা এই গোল্ড হ্যান্ড ওভার করবেন এবং এই গোল্ডকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এটাকে আবার সলিড গোল্ডে রূপান্তরিত করে তারা এটা বিক্রি করবেন। পুলিশ বলছে আটক করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য 8 কোটি টাকার বেশি। এর আগে গত বছর প্রথমবারের মতো তরল স্বর্ণের ছোট একটি চালান আটক করা হলেও এত বেশি পরিমাণ আর আটক হয়নি। গ্রেপ্তারকৃত 3 জন একটি স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য বলেও পুলিশ সন্দেহ করছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ঢাকার 2 জন স্বর্ণ ব্যবসায়ীর কাছে এসব সোনা হস্তান্তর করার কথা তারা জানালেও বাংলাদেশের গহনা প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলছেন, স্বর্ণ ব্যবসায়ী হলেও তরল স্বর্ণের বিষয়টি তাদের কাছে একেবারেই নতুন একটি ঘটনা। অ্যাকচুয়ালি এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এই ব্যাপারটা একেবারেই মনে হচ্ছে আমার কাছে নতুন। তরল স্বর্ণটা অ্যাকচুয়ালি ওই হলো ল্যাবরেটরিতে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল কিছু কাজে এগুলি ব্যবহার হয়। যদি স্মাগলিং এর জন্য উদ্দেশ্য থাকে, খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে তরল স্বর্ণ আনা মানে হলো আইডেন্টিফাই করার কোনো স্কোপ থাকে না। ওটা লিকুইড ফর্মে নিয়ে আসলে দেখা যায় যে সেইখান থেকে যদি কোনো সিস্টেম থাকে, এটা কিন্তু আমাদের একেবারে জানা নাই। অলংকারের তৈরির ক্ষেত্রে ব্যবহারের সুযোগ নাই। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশ থেকে আসার সময় 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ বিনা শুল্কে, তার বেশি হলে শুল্ক দিয়ে আনা যায়। তবে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতে স্বর্ণের বিপুল চাহিদা থাকার কারণে বাংলাদেশের বিমানবন্দরগুলো স্বর্ণ চোরাচালানিদের অন্যতম রুট বলে এর আগে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে বেরিয়ে এসেছে। ঢাকা বিমানবন্দরে স্বর্ণ আটক অনেকটা নিয়মিত ঘটনায় রূপ নিল। সোনার বার বা অলংকারের বাইরে তরল আকারে স্বর্ণ আটকের ঘটনা একেবারেই অভিনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সাইকা আহমেদ বলছেন, পরিবহনের সুবিধার জন্য রাসায়নিক প্রক্রিয়ায় স্বর্ণ পরিবর্তন করে এভাবে বহন করা হতে পারে। গোল্ডের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 1064 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক হাই টেম্পারেচার নিয়ে ডেফিনেটলি এটাকে মেল্ট করতে হয় আর কি, গলাতে হয় যেটা। আর সেক্ষেত্রে যদি মানে যেমন আমাদের গোল্ড তো দেখা যায় যে আপনার সবসময় 24 ক্যারেট নাও হতে পারে, এটা ইভেন 22, 18 ক্যারেট, 16 ক্যারেট এরকম বিভিন্ন রকমের পিউরিটি পাওয়া যায় গোল্ড। তো
তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি এখানে কোনো ইম্পিউরিটি থাকে তাহলে মেল্টিং টেম্পারেচার আরো কমে যায়। হ্যাঁ, তখন আর লো টেম্পারেচারে মেল্ট করা যেতে পারে। আসলে প্র্যাকটিক্যাল ওই সেন্সটা আমি বলতে পারবো না আসলে কেন তারা করে, বাট আমি অ্যাজ এ কেমিস্ট আমার যেটা মনে হয় যে অ্যাডভান্টেজ যেটা হতে পারে সেটা হচ্ছে যে গোল্ড অবস্থায় এটাকে ক্যারি করাটা অনেক ইজিয়ার। আবার এটাকে কি পরবর্তীতে আবার সলিড গোল্ডে রূপান্তরিত করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি এটাকে টেম্পারেচার কমায় না তাহলে এটা সলিড হয়ে যাবে। পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে তারা কয়েকজনের নাম জানতে পেরেছেন। মামলার তদন্তে এই চক্রের অপর সদস্যদের আটক করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। সাইদুল ইসলাম, আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মানসী বড়ুয়ার কাছে। নতুন এক গবেষণা বলছে ভারতে সরকারি হিসাবের চেয়ে 10 গুণ বেশি লোক কোভিডে মারা গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট বলছে সাধারণ সময়ে মৃত্যুর সংখ্যার তুলনায় কত বেশি লোক মহামারীর সময় মারা গেছে তা বিশ্লেষণ করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। ভারতের সরকারি হিসাবে কোভিডে মৃত্যুর সংখ্যা 4,15,000-এর মতো, কিন্তু যুক্তরাষ্ট্রের গবেষকরা 3টি ভিন্ন ভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বলছেন ভারতে 35 থেকে 45 লাখ মানুষ কোভিডে মারা গেছে। থাইল্যান্ডে নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় সরকার রাজধানী ব্যাংকক সহ দেশের বিভিন্ন জায়গায় কড়াকড়ি আরোপ করেছে। রেস্তোরাঁ এবং শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে। মানুষের চলাফেরা নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসানো হয়েছে। গত 24 ঘণ্টায় থাইল্যান্ডে 10,000-এরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 80 জন। আফগানিস্তানে ঈদের জামাতে রকেট হামলা হয়েছে। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে প্রধান ঈদ জামাতে সে সময় প্রেসিডেন্ট আশরাফ ঘানি উপস্থিত ছিলেন, তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। পরে নামাজ শেষে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন দেশে শান্তি আনার কোনো ইচ্ছে তালেবানের নেই। সৌদি আরবে হাজার হাজার মুসলিম পুণ্যার্থী আজ হজের অন্যতম একটি আচার পালন করতে শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর ছুঁড়ছেন। করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে পরপর দ্বিতীয় বছরের মতো ছোট পরিসরে হজ হচ্ছে এবং নানা সাবধানতা পালন করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড ব্যবস্থাপনা নিয়ে তারই সাবেক একজন উপদেষ্টার কড়া সমালোচনার পর প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র সরকারি নীতির সমর্থনে কথা বলেছেন। মিস্টার জনসনের সাবেক উপদেষ্টা ডমিনিক কামিংস বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেন প্রধানমন্ত্রী মানুষের জীবনের চেয়ে তার রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়েছেন। মিস্টার কামিংস বলেন প্রধানমন্ত্রী গত বছর দ্বিতীয় দফা লকডাউনের বিরোধিতা করে বলেছিলেন 80 বছরের বেশি বয়সের লোকেরাই সাধারণত কোভিডে আক্রান্ত হন। তবে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে মিস্টার জনসন সবসময় জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন এবং বিজ্ঞানীদের পরামর্শ মতোই কাজ করেছেন। মানসী বড়ুয়া, বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে যারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন নার্স। ঢাকার কুর্মিটোলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তেরেসা বারোই তাদেরই একজন। কোভিডে আক্রান্ত হওয়া ঝুঁকি সত্ত্বেও তিনি রোগীদের পাশে থেকে সেবা দিয়ে গেছেন। এর জন্য তিনি যেমন মানুষের ভালোবাসা পেয়েছেন, তেমনি মোকাবেলা করতে হয়েছে নানান রকম সামাজিক বাধা। এ নিয়ে শুনুন সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড রোগীদের যে বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়া হচ্ছে সেটি আমাকে দেখাচ্ছিলেন এই হাসপাতালের নার্স সুপারিনটেন্ডেন্ট তেরেসা বারোই। 2020 সালের শুরুতে বাংলাদেশে যখন প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় তখন থেকেই আক্রান্তদের সেবা দিতে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন তিনি। কোভিড রোগীদের সামাল দিতে এখন সবকিছু যেমন সুশৃঙ্খল সাজানো গোছানো, গত বছরের প্রথম কয়েক মাস পরিস্থিতি মোটেও এমনটা ছিল না। মিসেস বারোই বলছিলেন তার 40 বছরের নার্সিং ক্যারিয়ারে এত ভীতিকর পরিস্থিতি তিনি কখনো দেখেননি, তবে সেই ভয় তার উপর ভর করতে পারেনি। করোনা আসার কারণে একটা প্রথমে যে ধাক্কাটা, প্রথম দিকে ম্যাক্সিমাম রোগীদের ফেলে রেখেই চলে যেত, মানে তাদের আত্মীয় স্বজন ভয়ে পালিয়ে গেছে, ফোন ধরতো না, খোঁজখবর নিত না। অনেক রোগী এভাবে অসহায় হিসাবে মারা গেছে আমাদের চোখের সামনে, এবং আমাদের নার্সটাই তাদের সেবা করেছে। কেন যেন আমার আসলে ভয় লাগতো না, কারণ আমি জানি আমার ভিতরেই একটা ছিল যে আমি রোগীর জন্য সব করব। আমি যদি প্রোটেক্টিভ মেজরে আমি থাকি তাহলে আসলে আমার করোনা হবার সম্ভাবনা নেই। একটু দূরত্ব বজায় রাখলে ভয় থাকে না। একজন ফ্রন্টলাইনার হিসেবে মানুষের সেবায় কাজ করা সত্ত্বেও সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে তাকে। তিনি যে বাড়িতে থাকতেন সেখানকার লিফটে তার ওঠা নিষেধ ছিল।
এক পর্যায়ে বাড়ি বদলের সিদ্ধান্ত নিলে সেখানেও বড় বাধা হয়ে দাঁড়ায় তার কোভিড রোগীদের সেবা করার বিষয়টি। যে বাসায় থাকতাম তো বাড়িওয়ালা ওই সময় লিফট বন্ধ করে দিল। হ্যাঁ, কোভিড, মানুষজন লিফটে উঠবে। সকালে 7টায় বের হতাম আর সন্ধ্যা 7টায় যেতাম। ওই 7 তলায় আমাকে কষ্ট করে উপরে উঠতে হতো। অ্যাম্বুলেন্সটা যেত আমাকে আনতে। তারা অ্যাম্বুলেন্স দেখলেও ভয় পেত, যে মনে করতে এটার মধ্যেই বুঝি কোভিড আছে। বাসা যখন দেখলাম যে লিফট বন্ধ হয়ে গেছে, ছাদের উপরে বাসা প্রচণ্ড গরম, যখন বাসাটা চেঞ্জ করবো ভাবলাম, একটা বাসা ঠিকও হয়ে গেল। তো জিজ্ঞেস করলো, আপনি কি করেন? চাকরি করি। কোথায় করেন? কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আমার অ্যাডভান্স নেবে, আমি হাতে করে দিতে গেছি, বলছে না, আপনি কুর্মিটোলায় জব করেন, আপনাকে বাসা দেওয়া হবে না। আবার যে রোগীদের জন্য তার এত পরিশ্রম, সেই রোগী ও রোগীর আত্মীয় স্বজনদের দ্বারাও নানাভাবে নিগৃহীত হওয়ার কথা জানান তিনি। এরপরও দমে না গিয়ে রোগীদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করেছেন তেরেসা বারুই। আসলে কোভিড পেশেন্টদের মেন্টালিটি আসলে সবসময় তো ভালো থাকে না, আর ওদের মৃত্যুর ভয় থাকে, আত্মীয় স্বজন আসে না, সব মিলে তখন ওরা আমাদের উপরে সব। ধরেন একজনের একটু যদি ডাক দিছে, যদি আসতে, কারণ ধরেন একজন ইঞ্জেকশন পুশ করছে, ওটা শেষ করে তো আসতে হবে, ওই সময়টুকু আসলে তাদের ধৈর্য থাকতো না। তখন ওই যে বকাবকি, গালিগালাজ, এবং কি আমাদের আসলে একটা পেশেন্ট, আমাদের একটা মেয়ের একটু আঘাতও করেছিল, যে দিছে একটা রড দিয়ে বাড়ি, যদিও তার লাগেনি অতভাবে। হয় কি যে কোভিডে অনেক সময় সাইকোলজিক্যাল একটু চেঞ্জ হয়, হ্যাঁ, তো এই জন্য আমরা ওইটাকে ক্ষমার চোখেই দেখেছি। সব ধরনের সুরক্ষা নিয়ে রোগীদের সেবা দিলেও করোনা ভাইরাসের সংক্রমণ মিসেস বারুইকে ছাড়েনি। গত মাসে তিনিও আক্রান্ত হয়ে 8 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আর তার পাশে ছিলেন পরিবারের একমাত্র সদস্য, একমাত্র ছেলে ডেভিড ব্রতি বারুই। স্বামীর মৃত্যুর পর তার ছেলে এই ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করে যেতে সমর্থন দিয়ে গেছেন। এজন্য একাকী বোধ করলেও মায়ের কাজের প্রতি গর্বিত বলে জানান মিস্টার ডেভিড। খুব ভয় পেয়েছিলাম, আতঙ্কে ছিলাম যে কি হবে না মা ইফেক্টেড হবে কিনা, সেটা চিন্তা ভাবনা করে মা সাবধানে থেকো, মাকে বলতাম, মাস্ক পরতে বলতাম, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে বলতাম, আমার জন্য যেন কোনো চিন্তা না করে সেটা বলতাম। দেশের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে, সেজন্য আমি সবকিছু মেনে নিতাম। আমার একটু একটু খারাপও লাগতো যে আমি একা থাকতাম সারাদিন, একা একা থেকেছি, একা একা রান্না বান্না করেছি, একা একা নিজে খেয়েছি, ঘরের সব কাজ করতাম, একা একা থাকতাম, তো ভালো লাগতো না। তেরেসা বারুই নাম রাখা হয়েছে মাদার তেরেসা থেকে, যিনি অবহেলিতদের সেবা দিতেন। আবার তার অফিসে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ছবি টানানো। এই সব কিছু থেকেই তিনি প্রতিনিয়ত অনুপ্রেরণা নেন। সেই অনুপ্রেরণা থেকেই কোভিড সেরে ওঠার পরপর পুনরায় কাজে যোগ দিয়েছেন তেরেসা বারুই। এ কারণে কয়েকটি প্রতিষ্ঠান থেকেও তিনি পেয়েছেন বিশেষ সম্মাননা। এই ছিল সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান প্রবাহ। এবার বিশেষ সাক্ষাৎকার পরিবেশন করছেন মানসী বড়ুয়া। এই সপ্তাহের সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মানসী বড়ুয়া। আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠান ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী এ সপ্তাহের সাক্ষাৎকারের অতিথি। বিবিসি বাংলার লন্ডন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ভয়েস অফ আমেরিকাতে কাজ করেছেন 38 বছর। আপনি সেখানে চলে যান 1973 সালে। তো তার আগে আপনার সাংবাদিকতা জীবন শুরু কিভাবে? আমি মূলত ব্রডকাস্ট জার্নালিজমেই কাজ করেছি এত বছর, প্রিন্ট জার্নালিজমে নয়। এবং আমার রেডিও বা টেলিভিশনের সাথে সম্পর্ক শুরু হয় 1949 সালে। একজন ছাত্র হিসেবে চাইল্ড পারফর্মার বলতে পারেন। সেটা মূলত ছিল আবৃত্তি করা, নাটক করা, বাচ্চাদের নাটক করা, বাচ্চাদের কথিকা পাঠ করা, ওই ধরনের। এবং তখন ঢাকাতে নাজিমউদ্দিন রোডে স্টুডিও ছিল, সেটা রেডিও পাকিস্তান ঢাকা বলা হতো তখন, পাকিস্তান আমল। তার আগে সেটা অল ইন্ডিয়া রেডিও ছিল। 1939 সালে সেখানে শুরু হয় ঢাকা বেতার। পরবর্তীকালে আমি রেডিওতে নাটক করেছি, নিউজ পড়েছি, অ্যানাউন্সমেন্ট করেছি। তো সংবাদ পাঠের যে অভিজ্ঞতা সেটা শুরু কবে থেকে? সেটা শুরু হলো 1960 সালের দিকে ঢাকা বেতারে। তখন আমাদের ওখানে একটা নিউজ সেকশন ছিল, যেমন সব রেডিওতে থাকে, এবং নিউজটা তৈরি করে দেয়া হতো, সেটা তর্জমা করে পড়তে হতো। নিউজ ট্রান্সলেশন এবং নিউজ রিডিং এই দুটোই তখন করতাম। তো সাংবাদিকতায় আগ্রহ কি আপনার শুরু সেই সময় থেকেই?
দেখুন, আমি যেহেতু রেডিওতে ছোটবেলা থেকে প্রোগ্রাম শুরু করলাম, তখন আমার নিউজ সেকশনে যখন গেলাম, তখন আমার নিউজের ব্যাপারে এবং সাংবাদিকতার ব্যাপারে আগ্রহ ন্যাচারালি খুব বেড়ে গেল। পরে যখন টেলিভিশন হলো, সেটা 1964 সালের 25শে ডিসেম্বর শুরু হলো। 3 মাসের জন্য এক্সপেরিমেন্টাল পাইলট টেলিভিশন বলতো। 3 মাস যদি সাকসেসফুলি চালানো যায় টেলিভিশন, তাহলে টেলিভিশন স্থায়ীভাবে তখন থাকবে। এবং সেই সময় সংবাদ উপস্থাপনের কাজ আমি করি টেলিভিশনে, এবং তাতে করে ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায় ব্রডকাস্ট জার্নালিজমের ক্ষেত্রে। তো বাংলাদেশে সাংবাদিকতার কাজ আরও এগিয়ে না নিয়ে গিয়ে আপনি পাড়ি দিলেন সুদূর আমেরিকায়, ভয়েস অফ আমেরিকায়। এই সিদ্ধান্তের পেছনে কি কারণটা কি ছিল? দেখুন, আমার ভয়েস অফ আমেরিকায় যাওয়ার ব্যাপারে কিছু কিছু আনুষ্ঠানিক আমন্ত্রণ বলবো না, কিন্তু ঢাকাতে ভয়েস অফ আমেরিকা একটা ব্রাঞ্চ ছিল, একটা রেডিও সেকশন ছিল USIS এর, ওরা ভয়েস অফ আমেরিকায় কাজ করতো। আমাকে অনেক সময় বলেছে, কিন্তু আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু 71 সালে যখন বাংলাদেশ যুদ্ধ হলো, তারপরে যখন আমি এই অফারটা পেলাম, সেটা আমি ভাবলাম যে আমি যাই। বাংলাদেশে এত কিছু হলো, তখন আমিও কিছু সাফার করেছিলাম ওই 71-এ। তাতে করে ভাবলাম, আমার স্ত্রীও বললেন যে চলো কিছুদিনের জন্য যাই। তো প্রথমে এতদিন থাকবো সেটা তো ভাবিনি। আমার কন্ট্রাক্ট ছিল 4 বছরের, কিন্তু 2 বছর পর চলে আসা যায়। ভাবলাম যে বছর 2 যাই, ওয়াশিংটনে ঘুরে আসি, একটু দেখে আসি। কিন্তু তারপরে কি শিকড় একেবারে গভীরে প্রথিত? একেবারে। এবং এই ফিরে যাব করতে করতে আর ফিরে যাওয়া হয়নি, তবে দেশের সঙ্গে যোগাযোগ ছিল বরাবরই। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, 38 বছর কাজ করেছেন, প্রায় 3 বছর হলো আপনি সেখান থেকে অবসর নিয়েছেন। এই সুদূর আমেরিকায় বসে দেশের মানুষের জন্য অনুষ্ঠান করা, এটা কত বড় চ্যালেঞ্জ ছিল প্রথম দিকে? প্রথম দিকে চ্যালেঞ্জ ছিল, মানে প্রথম দিকে টেকনোলজির ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে ছিলাম, সারা গোটা দুনিয়ায় পিছিয়ে ছিল, যেটা নাকি এখন একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের ওখানে বাঙালি যারা ছিলেন সংখ্যাও খুব কম ছিল তখন গোড়ার দিকে, এবং বাংলাদেশ থেকে বা পশ্চিমবাংলা থেকে লোকজনও কম আসতেন। রাজনীতিবিদ হন, দেশের মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, বা শিল্প সাহিত্য অঙ্গনের কেউ হন। তো সেটা যাদেরই আমরা পেয়েছি, তাদেরই আমরা ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানে নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, তাদের অনেক সময় রিপোর্টিং করতে হয়েছে তাদের অনুষ্ঠানে, সেগুলো করেছি। কিন্তু পরবর্তীকালে এখন তো যা অবস্থা হয়েছে, এখন তো অহরহ লোকজন আসা যাওয়া করছে। লন্ডনে, ওয়াশিংটনের চেয়ে লোক বেশি আসেন, কিন্তু ওয়াশিংটনে বা আমেরিকায় তো প্রচুর লোক যাচ্ছেন। কিন্তু এখন উন্নত প্রযুক্তির কল্যাণে লোক আমেরিকায় যাওয়ার উপর তো আর আগের মতো নির্ভর করতে হয় না। এখন রিপোর্ট সংগ্রহ করা, টেলিফোনে সাক্ষাৎকার নেওয়া অনেক সহজ হয়ে গেছে। তবু একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকে। তো আপনার জন্য বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? দেখুন, সাংবাদিকতা এমনই একটা ব্যাপার, সেখানে প্রতিযোগিতার ব্যাপার আছে, সেখানে ভালো অনুষ্ঠান করার ব্যাপার আছে, এবং মানুষকে আকৃষ্ট করার ব্যাপার আছে। তো এগুলোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনি যখন একটা অনুষ্ঠান করবেন বা একটা রিপোর্টিং করবেন, একটা ইন্টারভিউ করবেন, আপনি কত ভালো ইন্টারভিউ করতে পারেন, কত সময় মতো ইন্টারভিউ করতে পারেন। একজনকে আজকে ইন্টারভিউ করলেন অথবা আগামীকাল করলেন, আগামীকাল করলে সেই ইন্টারভিউর হয়তো কোনো দামই থাকবে না, মূল্যই থাকবে না। আপনাকে রেস করতে হচ্ছে, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে আপনার প্রতিযোগিতা করতে হচ্ছে। সেইটাই হচ্ছে আমার মনে হয় বড় চ্যালেঞ্জ, যে সবচেয়ে তাড়াতাড়ি, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর অনুষ্ঠান কিভাবে পরিবেশন করা যায়, এটাই একটা বড় চ্যালেঞ্জ। ভয়েস অফ আমেরিকার একটা সরকারি প্রতিষ্ঠান, তো সেখানে কাজ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা কি আপনাদের কখনো অসুবিধার মুখোমুখি হতে হয়েছে? দেখুন, সব বেতার প্রতিষ্ঠানই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই সরকার পরিচালিত। ভয়েস অফ আমেরিকা একেবারে সরকারি প্রতিষ্ঠান। বিবিসির সঙ্গে কতটা সম্পর্ক আছে আমি ভালো করে জানি না। বিবিসি সরকারি প্রতিষ্ঠান নয়? সরকারি প্রতিষ্ঠান নয়, হ্যাঁ। তেমনি ধরুন, আপনি চীনে বলেন, রাশিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, ভারতে বলেন, সরকারি বেতার আছে, টেলিভিশনও আছে এখন। তো সেখানে কতগুলো বেসিক ফর্মুলা, সেটা সব প্রতিষ্ঠানের মোটামুটি এক, কিন্তু তার ভেতরেও আপনি অনেক কিছু করতে পারেন। এখন একটা রিপোর্ট যদি আপনি লেখেন, ধরুন কাশ্মীরের একটা কাশ্মীরের স্টোরি একজন ইন্ডিয়ান জার্নালিস্ট কভার করছেন, একজন পাকিস্তানি কভার করছেন। সেখানে কিন্তু ইন্ডিয়ান জার্নালিস্ট একটু ইন্ডিয়ান বায়াস থাকবে, পাকিস্তানি জার্নালিস্ট একটু পাকিস্তানি বায়াস থাকবে, হয়ে যায় সেটা। সেই যে বায়াসটা, সেই বায়াসের ঊর্ধ্বে উঠে কাজ করার কতটা স্বাধীনতা? আপনি ঠিকই বলেছেন, আমি সেই প্রশ্নে আসছিলাম। আমি এমনিতে বাংলাদেশের স্টোরি বা ভারতের স্টোরি এসব ব্যাপারে কখনো কোনো অসুবিধা
অসুবিধা আমরা সম্মুখীন হইনি, কোনো বাধা আমি পাইনি। মোটামুটি আমি একটা স্বাধীন পরিবেশেই কাজ করেছি ভয়েস অফ আমেরিকাতে। এই যে আপনি দীর্ঘদিন ভয়েস অফ আমেরিকায় কাজ করার পর আপনি যখন অবসর নিলেন, সেই অবসর নেওয়াটা আপনার জন্য কতখানি কঠিন হয়েছিল? কিছুটা কঠিন হলেও আমি আরো আগেই অবসর নেওয়ার কথা ভেবেছিলাম, আরো 2-3 বছর আগে। তো সেদিক থেকে আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি চাইছিলাম আরো সময়। অবসর নিলে যেমন চাকরির সময়টা বেঁচে যায়, তো আমি চাইছিলাম অন্য কিছু করা যায় কিনা, যেটা আমার শখের ব্যাপার, টাকা রোজগার করার জন্য নয়। তো এই যে অনেক সময় হাতে নিয়ে আপনি নিজেকে বেশ অনেকগুলো সাংস্কৃতিক কাজে জড়িয়ে ফেলেছেন, এবং আমরা জানি যে বেগম রোকেয়াকে নিয়ে আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যচিত্র করেছেন। তো এই বেগম রোকেয়াকে নিয়ে একটা তথ্যচিত্র করার কথা, এটা আপনার মাথায় কেন এলো? বেগম রোকেয়াকে নিয়ে কেন? এই প্রশ্নটা আমাকে আরো অনেকে করেছেন। আমি বলি, বেগম রোকেয়ার সাথে আমাদের একটু পারিবারিক সম্পর্ক ছিল। বেগম রোকেয়া 1911 সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলের এখন 100 বছরের বেশি হয়ে গেছে, 102 বছর। তো সেই স্কুলে আমার মা ছাত্রী ছিলেন বেগম রোকেয়ার জীবদ্দশায়, এবং পরে উনি 1944 44 থেকে 47 পার্টিশন পর্যন্ত উনি ছিলেন হেডমিস্ট্রেস। ব্রিটিশ ইন্ডিয়াতে লাস্ট হেডমিস্ট্রেস আমার মা ছিলেন। আর মা ওই স্কুলের সঙ্গে বা বেগম রোকেয়ার সাথে সংশ্লিষ্ট হলেন আমার নানি, আমার মায়ের খালা বা মাসি যাই বলেন। উনি প্রথম বাঙালি টিচার ছিলেন 1927 সালে ওই স্কুলের, এবং বেগম রোকেয়ার আমন্ত্রণে তিনি ওই স্কুলে জয়েন করেছিলেন। তো তাতে করে আমাদের একটা সম্পর্ক ছিল। আমার ফুপু শামসুন নাহার, যার নামে ঢাকায় শামসুন নাহার হল আপনারা জানেন, উনি রোকেয়ার জীবনী লিখেছিলেন এবং রোকেয়ার সঙ্গে কাজ করেছেন, সোশ্যাল ওয়ার্ক করেছেন, মেয়েদের জন্য কাজ করেছেন। সব মিলিয়ে যখন 100 বর্ষ পালন হলো ওই স্কুলে, সাখাওয়াত স্কুলে, তখন আমরা আমন্ত্রিত ছিলাম। আমি ওয়াশিংটন থেকে, আমার বোন লন্ডনে যিনি থাকেন শাহিন ওয়েস্টকম, আরেক বোন নাসরিন শামস প্রফেসর এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনি ঢাকা থেকে, আমরা সবাই গেলাম। ওখানে যাওয়ার পরে যে অবস্থা দেখলাম তাতে অভিভূত। রোকেয়ার প্রতি যে শ্রদ্ধা কলকাতার মানুষ দেখিয়েছে, সাখাওয়াত স্কুলের শিক্ষক এবং ছাত্রীরা দেখিয়েছে, তাতে আমরা এতটা অভিভূত হলাম। তখন আমি ভাবলাম যে আমি কিছু করতে পারি কিনা, এবং তখনই এই ছবিটা করার কথা ভাবলাম, এবং 2 বছর লেগেছে আমার ছবিটা করতে। এই ছবিটা আমরা জানি যে কলকাতাতে দেখানো হয়, এবং ঢাকাতে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায়, এবং এখন লন্ডনেও এটি প্রদর্শনের একটা আয়োজন করেছেন। আসলে ছবিটা প্রথমে ঢাকায় দেখানো হয়, এবং তার পরপরই দিন 7 ভেতরেই কলকাতায় দেখানো হয়, এবং এরপরে নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসে বাংলাদেশ মিশন তাদের উদ্যোগে নিউ ইয়র্কেও দেখানো হয়েছে, এবং ওয়াশিংটনেও দেখানো হয়েছে, চট্টগ্রামেও সম্প্রতি দেখানো হয়েছে। রোকেয়া হল ঢাকা ইউনিভার্সিটির, ওরাও গত 9 ডিসেম্বর রোকেয়ার জন্মদিবসে ওটা দেখিয়েছে। এবং এবারে আমি যে লন্ডনে এসেছি সেটার মূল কারণ হচ্ছে রোকেয়ার ছবি এখানকার মানুষকে দেখানো। ভবিষ্যতে আপনি কি আর কোনো তথ্যচিত্র নিয়ে কাজ করবেন, এমন কোনো পরিকল্পনা আছে নাকি? আমার একটা ছবি করার কাজে আমি হাত দিয়েছি, সেটা বলতে চাইনি, তবু বলে ফেলছি। আপনি যখন জিজ্ঞেস করলেন, সেটা আমার মাকে নিয়ে, মাই মাদার ছবির নাম হবে। আনোয়ারা বাহার চৌধুরী আমার মা, উনি শিক্ষকতা করেছেন সারা জীবন। উনি সাংস্কৃতিক জগতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, লেখিকা ছিলেন। বুলবুল একাডেমি, সুরবিতান যে প্রথম স্কুল, সাংস্কৃতিক স্কুল ঢাকাতে উনি প্রতিষ্ঠা করেছিলেন। 4টা স্কুলের উনি হেডমিস্ট্রেস ছিলেন, কামরুন্নেসা, বাংলা বাজার, বিদ্যাময়ী, এবং কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল যেটা প্রথম করেন। তো ওকে নিয়ে আমি একটা ছবি করার কথা ভাবছি, কিছুটা কাজ এগিয়েছে অলরেডি। বিবিসি বাংলা স্টুডিওতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইকবাল বাহার চৌধুরী। আপনাকেও অজস্র ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। মানসী বড়ুয়া কথা বলছিলেন ইকবাল বাহার চৌধুরীর সঙ্গে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হলো। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস রকেটে চড়ে মহাশূন্যের দিকে রওনা দিয়েছেন। তার কোম্পানি ব্লু অরিজিন নিউ শেপার্ড নামে এই রকেটটি তৈরি করেছে। মহাশূন্যে তিনি থাকবেন 11 মিনিট। পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারিকে কেন্দ্র করে ভারতের বিরোধী দল সংসদ অচল করে দিয়েছে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফাও দাবি করেছেন। বাংলাদেশে 14 কেজি সোনা আটক হয়েছে, তবে এই সোনা ছিল তরল। হজরত শাহজালাল বিমানবন্দরের এই ঘটনায় পুলিশ 3 ব্যক্তিকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তরল সোনা পাচারের চেষ্টা কর্মকর্তাদেরও অনেকখানি অবাক করেছে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।